সবাইকে আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? চলে এলাম শিখর একাডেমিক প্রোগ্রামে। তোমাদের সবার সাথে আমি ডক্টর আরমান হোসেন রানী। আজকে জীব কোষ এবং টিস্যু চ্যাপ্টারের দ্বিতীয় লেকচার নিয়ে। তোমরা আমাকে ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা এবং শুনতে পাচ্ছ কিনা কমেন্টে জানিয়ে দাও, এবং তোমরা সবাই কেমন আছো সেটাও কমেন্টে জানিয়ে দাও। ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা এবং শোনা যাচ্ছে কিনা? আর আমাকে মনে হয় সম্ভবত একটু কালো দেখাচ্ছে না? আমি কি এত কালো? আমাকে মেবি একটু কালো দেখাচ্ছে, কারণটা কি? হুম, এখন কি একটু ফর্সা হয়েছে? আচ্ছা, দেখতে পাচ্ছ আমাকে কি কালো দেখা যাচ্ছে নাকি ফর্সা দেখা যাচ্ছে? সুন্দর না অসুন্দর, কিরকম দেখা যাচ্ছে? আমার কাছে তো মনে হচ্ছে যে একটু কালো দেখা যাচ্ছে। আমি দেখতে পাচ্ছি আমাকে কালো। কি ভালো দেখা যাচ্ছে? সব ঠিকঠাক? সুন্দর দেখা যাচ্ছে? হোয়াইট দেখা যাচ্ছে? ওকে, ভেরি গুড। আচ্ছা, আমি কিন্তু কালো, খুব বেশি কালো না। ওকে, কালোই দেখা যাচ্ছে। অনেকে আমাকে কালোই দেখতে পাচ্ছে। এটা তো আমি মেনে নিতে পারবো না। আমি তো কালো না। কেন কালো দেখবে তারা? ওকে, সুন্দর দেখা যাচ্ছে। ওকে, ভেরি গুড, ঠিক আছে। কেউ বলে কালো, কেউ বলে সুন্দর, কেউ বলে সবুজ দেখা যাচ্ছে। আমি কি গাছ নাকি? হ্যাঁ? আচ্ছা, ঠিক আছে। ওকে, আগের চেয়ে একটু হোয়াইট দেখা যাচ্ছে। ওকে, ঠিক আছে। তাহলে আজকে আমরা জীবকোষ এবং টিস্যু চ্যাপ্টারে আমরা দ্বিতীয় লেকচার নিয়ে আলোচনা করব, এবং দ্বিতীয় লেকচারে আমরা মোটামুটি পড়বো হলো মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, গলজি বস্তু, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এই চারটা অঙ্গাণু সম্পর্কে আমরা আজকে পড়াশোনা করব। ঠিক আছে? এবং 1 নম্বর লেকচারে বাকি যে অঙ্গাণুগুলো ছিল, এর আগের যে অঙ্গাণুগুলো ছিল, এই অঙ্গাণুগুলো সম্পর্কে তোমাদেরকে পড়ানো হয়েছিল। ঠিক আছে? ওকে, তাহলে প্রথমে আসো মাইটোকন্ড্রিয়া। তাহলে মাইটোকন্ড্রিয়া এটা হলো একটা কোষীয় অঙ্গাণু, সাইটোপ্লাজমীয় অঙ্গাণু বলি, কারণ এই অঙ্গাণুগুলো এগুলো সাইটোপ্লাজমের মধ্যে ভেসে থাকে। ওকে, তাহলে এরকম একটা অঙ্গাণুর নাম হলো মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া যে ওয়ার্ডটা আছে, আমরা যদি এই ওয়ার্ডটাকে ভাঙি, এই ওয়ার্ডটাকে যদি আমরা ভাঙি, আমরা কি কি পাবো আমরা একটু দেখে নিই। মাইটো কথাটা দুইটা ওয়ার্ডের সমষ্টিতে গঠিত। হ্যাঁ, একটা হলো মাইটো, মাইটো প্লাস কন্ড্রিয়া, তাই না? মাইটোকন্ড্রিয়া। তাহলে মাইটো যে কথাটা আছে, মাইটো মানে হলো সুতা। মাইটোস, তোমরা মাইটোসিস কথা পড়েছো তাই না? মাইটোসিস। তাহলে মাইটোস মানে হলো সুতা। ওকে, আর কন্ড্রিয়া, কন্ড্রিয়া মানে হলো দানা। তাহলে আমরা যদি মাইটোকন্ড্রিয়া কথাটাকে ভাঙি, তাহলে আমরা দুইটা ওয়ার্ড পাবো। একটা হলো মাইটো এবং আরেকটা হলো কন্ড্রিয়া। মাইটো মানে হলো সুতা, কন্ড্রিয়া মানে হলো দানা। এখন প্রশ্ন হলো কেন এটা নাম? এটা তোমাদের বইয়ের মধ্যে কথাগুলো নাই, জাস্ট তোমাদেরকে একটা বেসিক কনসেপ্ট দেওয়ার জন্য কথাটা আমরা বলছি। সুতা বলা হয় এ কারণে, কিছু কিছু মাইটোকন্ড্রিয়া আছে যেগুলো কোষের মধ্যে দেখতে সুতার মতো। মনে করো এটা যদি একটা কোষ হয়ে থাকে, মনে করো এটা একটা কোষ, তাহলে এই কোষের মধ্যে কিছু কিছু মাইটোকন্ড্রিয়া আছে যেগুলো দেখতে এরকম সুতার মতো, সুতার মতো। এই জন্য মাইটোকন্ড্রিয়ার নাম হলো সুতা। ওকে, আবার কোষের মধ্যে আমরা যদি মাইটোকন্ড্রিয়াকে দেখি, নর্মালি মাইটোকন্ড্রিয়াকে দেখলে এরকম দেখতে হয়, দেখতে পাওয়া যায়। ঠিক আছে? যদি আমরা জুম করে দেখি তাহলে মাইটোকন্ড্রিয়া দেখতে এরকম। বাট আমি যদি জুম করে না দেখি মাইটোকন্ড্রিয়াটা, তাহলে মাইটোকন্ড্রিয়াকে কোষের মধ্যে আমরা যদি দেখতে চাই, তাহলে সেই মাইটোকন্ড্রিয়াটা কোষের মধ্যে দেখতে এরকম এরকম মনে হবে। তাহলে এগুলো কি দানার মতো মনে হচ্ছে না? দানার মতো মনে হচ্ছে। এই জন্য মাইটোকন্ড্রিয়ার আর একটা নাম হলো দানাদার বস্তু। ঠিক আছে? দানাদার, দানা। বুঝতে পেরেছো? ক্লিয়ার? আচ্ছা, তাহলে মাইটোকন্ড্রিয়া কোষের মধ্যে দানার মতো দেখতে মনে হয়, এই জন্য এটাকে দানা নামেও বলা হয়। যাই হোক, এটা মেইন কথা না। এখন মেইন কথা হলো, এই যে যে মাইটোকন্ড্রিয়ার কথা বলছি আমরা, এই মাইটোকন্ড্রিয়াকে বলা হয় কোষের শক্তিঘর বা পাওয়ার হাউস। কেন বলা হয় আমরা একটু পরে বলবো। আচ্ছা, তাহলে এটা একটা কোষ, কোষের মধ্যে বিভিন্ন রকমের অঙ্গাণু থাকে। এরকম একটা অঙ্গাণুর নাম হলো মাইটোকন্ড্রিয়া। এই মাইটোকন্ড্রিয়াকে আমি যদি জুম করে দেখি তাহলে দেখতে এরকম। ঠিক আছে? আচ্ছা, মাইটোকন্ড্রিয়া আবিষ্কার করে হলো কার্ল বেন্দা। বেন্দা নামে একজন বিজ্ঞানী মাইটোকন্ড্রিয়াকে প্রথম আবিষ্কার করেন। ওকে, এখন আসো, মাইটোকন্ড্রিয়া কোথায় থাকে কোথায় থাকে না। দেখো, প্রাককেন্দ্রিক কোষে মাইটোকন্ড্রিয়া থাকে না। শিশির, প্রাককেন্দ্রিক কোষ মানে কি বলতো বাবা? প্রাককেন্দ্রিক কোষ মানে হলো যেই আদি কোষ, তাই না? আদি কোষ আর প্রাককেন্দ্রিক কোষ একই। আমরা আদি কোষ এবং প্রকৃত কোষের পার্থক্য জানি। প্রাককেন্দ্রিক কোষ এবং সুকেন্দ্রিক কোষের আমরা পার্থক্য জানি। প্রাককেন্দ্রিক কোষে কোষীয় অঙ্গাণু কোনো কোনো অঙ্গাণুই থাকে না, শুধুমাত্র রাইবোজোম ছাড়া।
আর প্রকৃত কোষে বা সুকেন্দ্রিক কোষে সব ধরনের অঙ্গাণুই থাকে, তাই না? ওকে, কিছু ব্যতিক্রম ছাড়া সকল প্রকৃত কোষে উপস্থিত, তার মানে মাইটোকন্ড্রিয়া প্রকৃত কোষে থাকে। কিছু ব্যতিক্রম আছে, সেগুলো আমাদের এখন জানা দরকার নাই। ওকে, তাহলে অধিকাংশ প্রকৃত কোষেই মাইটোকন্ড্রিয়া থাকে। তাহলে থাকে না কোথায়? প্রাককেন্দ্রিক কোষে। এখন আমরা একটা যদি মাইটোকন্ড্রিয়ার গঠন দেখি, মাইটোকন্ড্রিয়ার গঠন এটা পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেই ব্যাখ্যাটাও আমি তোমাকে করি। তুমি যখন পড়াশোনা করবে, পড়াশোনা করতে হয় টেকনিক্যালি, বুদ্ধি খাটিয়ে, খুব টেকনিক করে পড়াশোনা করতে হয়, যেটা আমি পার্সোনালি পড়াশোনা করে অভ্যস্ত। কিরকম? দেখো, মাইটোকন্ড্রিয়া ইম্পর্টেন্ট নাকি আনইম্পর্টেন্ট এটা আমি তোমাকে বলেছি, এটা তোমার পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কেন বলেছি? কারণ আমি কিভাবে বুঝলাম এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট? কারণ দেখো, মাইটোকন্ড্রিয়ার গঠন থেকে রাজশাহী বোর্ড, কুমিল্লা বোর্ড, চট্টগ্রাম বোর্ড 2022 সালে এখান থেকে কোশ্চেন আসছে পরীক্ষায়, এসএসসি পরীক্ষায়, এবং এই মাইটোকন্ড্রিয়া থেকে বরিশাল বোর্ড 2021 সালে এসএসসি পরীক্ষায় কোশ্চেন আসছে। তাহলে যেহেতু বিগত বছরে এই গঠন থেকে কোশ্চেন আসছে, এই জন্য মাইটোকন্ড্রিয়া ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যদি বিগত বছরে এই মাইটোকন্ড্রিয়া থেকে কখনো কোশ্চেন না আসতো, তাহলে মাইটোকন্ড্রিয়া ইম্পর্টেন্ট ছিল না। ওকে, তার মানে তুমি কোনো একটা টপিকস ইম্পর্টেন্ট কি আনইম্পর্টেন্ট সেটা কিভাবে বুঝবে? সেই টপিকস বিগত বছরে বিভিন্ন বোর্ডে কতবার আসছে সেটা দেখে। ক্লিয়ার? যেই টপিক যত বেশি আসে বিগত বছরে বিভিন্ন বোর্ডে, সেই টপিকস তত বেশি ইম্পর্টেন্ট। বুঝতে পেরেছো কাউসার? কায়সার বুঝতে পেরেছো? ওকে, এখন মাইটোকন্ড্রিয়ার আমরা যদি গঠন দেখি, তাহলে আমরা প্রথমে গঠনটা তোমাকে এঁকে দেখাই, তাহলে তোমার জন্য বুঝতে সুবিধা হবে। মাইটোকন্ড্রিয়া দেখো, বইয়ে বলা আছে দ্বিস্তর বিশিষ্ট। কিরকম দেখো, এই দেখো, তাহলে এটা হলো বাইরের স্তর, এটা কিন্তু বাইরের স্তর, তাহলে বাইরের স্তরটা দ্বিস্তর, এবং এর ভেতরে যে স্তর থাকে এই যে ভেতরের স্তর কিন্তু এটা, হ্যাঁ, এই যে, তাহলে ভেতরের স্তরটাও কিন্তু দ্বিস্তর। তাহলে এখানে কয় ধরনের স্তর হলো বলতো? টোটাল স্তর 4টা, কিন্তু কয় ধরনের স্তর আমি বলতে পারি বলতো? তোমরা একটু কমেন্টে জানাতো। তাহলে আমি মাইটোকন্ড্রিয়াতে কয় ধরনের স্তর পাচ্ছি আমাকে একটু সবাই কমেন্টে জানাতো, কয় ধরনের? সবাই আমাকে কমেন্টে জানাও। তাহলে মাইটোকন্ড্রিয়াতে আমরা কয় ধরনের স্তর পাচ্ছি সবাই আমাকে কমেন্টে জানাও। 4 ধরনের? না, 2 ধরনের। কিরকম? একটা হলো বহিস্থ বাইরের স্তর, এটাকে বলা হয় বহিস্থ স্তর, আর ভেতরে যে স্তরটা আছে এটাকে বলছি আমরা অন্তস্থ স্তর, নাকি? অন্তস্থ স্তর বা ভেতরের স্তর। তাহলে এই 2 ধরনের স্তর। এখন বাইরের স্তর আবার দ্বিস্তর বিশিষ্ট, ভেতরের স্তরটা দ্বিস্তর বিশিষ্ট, ব্যাপারটা এরকম, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো, তোমরা আমাকে বলো তো, এই 2 স্তরের মধ্যে কোন স্তরটা ভাঁজ হওয়া? এই 2 স্তরের মধ্যে এটা হলো বাইরের স্তর, আর এটা হলো ভেতরের স্তর। তাহলে এই 2 স্তরের মধ্যে কোন স্তরটা ভাঁজ হওয়া? বাইরের স্তরটি নাকি ভেতরের স্তরটি? বলো। আয়শা ভেরি গুড, আদিয়াত ভেরি গুড, আদিফা ভেরি গুড, সবাই ভেরি গুড। ভেতরের স্তর, তাহলে দেখো ভেতরের স্তরটা ভাঁজ হওয়া, রাইট? এখন দেখো তো, এই যে ভাঁজ হওয়া যে অংশটা আছে, এই যে এই অংশটা, এই যে এই অংশটা, এই যে এই অংশটা, এই অংশটাকে বলা হয় ক্রিস্টি। এই ভাঁজ হওয়া অংশটাকে বলা হয় ক্রিস্টি। ক্রিস্টি, ভাঁজ হওয়া অংশটাকে বলা হয় ক্রিস্টি। তার মানে ক্রিস্টি কোন জিনিসটা? ক্রিস্টি হলো এই যে দেখো মাইটোকন্ড্রিয়ার এই যে এই অংশটা, এটা কিন্তু ক্রিস্টি না। ক্রিস্টি হলো এই অংশটুকু, এই অংশটুকু, এই অংশটুকু, এই অংশটুকু, সরি, এই যে এই অংশটুকু, মানে যে অংশটুকু বাইরে বের হয়ে আছে,
এই অংশটুকুকে বলা হয় ক্রিস্টি। বুঝতে পেরেছো? এই যে বাইরে যে অংশটুকু বের হয়ে আছে এই অংশটুকুকে বলা হয় ক্রিস্টি। এই কথাটা বুঝতে পেরেছো কিনা? এখন এই ক্রিস্টির গায়ে দানাদার কিছু বস্তু থাকে। এই ক্রিস্টির গায়ে এরকম দানাদার কিছু বস্তু থাকে। ক্রিস্টির গায়ে যে এরকম দানাদার কিছু বস্তু থাকে, এই বস্তুগুলোকে বলা হয় অক্সিসোম। অক্সিসোম, ঠিক আছে? বুঝতে পেরেছো? সবাই ক্লিয়ার? ওকে। এবং এই অক্সিসোমের ভেতরে বিভিন্ন রকমের এনজাইম থাকে। এই অক্সিসোমের ভেতরে বিভিন্ন ধরনের এনজাইম থাকে, ঠিক আছে? আচ্ছা, এখন এই যে মাইটোকন্ড্রিয়ার যে অংশটা বললাম, এর ভেতরের এই অংশগুলোতে, এই যে এইগুলোতে, এই জায়গাটা আসলে ফাঁকা থাকে না, এই জায়গাতে কিছু তরল বস্তু থাকে। কিছু তরল বস্তু থাকে। তাহলে এই যে তরল বস্তু থাকে, এর ভেতরের স্তরের মধ্যে যে তরল বস্তু থাকে, এই তরল বস্তুগুলোকে বলা হয় ম্যাট্রিক্স। এই তরল বস্তুকে বলা হয় ম্যাট্রিক্স, ঠিক আছে? তাহলে আমরা একটু মিলিয়ে দেখি কথাগুলো। দেখো, আমরা যে কথাগুলো বলেছি এখন পর্যন্ত, 2 স্তর বিশিষ্ট ঝিল্লি দিয়ে ঘেরা, ভেতরের স্তরটি ভিতরের দিকে ভাঁজ হয়ে থাকে, ঝিল্লিতে থাকা ভাঁজ হওয়া অংশকে বলা হয় ক্রিস্টি, ঠিক আছে? ওকে। ক্রিস্টির গায়ে বৃন্তযুক্ত গোলাকার অক্সিসোম বা অক্সিজোম থাকে, আমি বলেছি। আচ্ছা, অক্সিজোমে প্রয়োজনীয় উৎসেচকগুলো সাজানো থাকে। উৎসেচক মানে কি? এনজাইম। এনজাইম সাজানো থাকে। মাইটোকন্ড্রিয়নের ভেতরে ম্যাট্রিক্স দ্বারা পূর্ণ থাকে। তাহলে ম্যাট্রিক্স কথাটা আমি বলেছি, সরোয়ার বলেছি কিনা? ক্লিয়ার? ক্লিয়ার কিনা বলো, এ পর্যন্ত ক্লিয়ার কিনা? সবাই ক্লিয়ার কিনা? আচ্ছা, ক্রিস্টি কোন জিনিসটা? সবাই একটা প্রশ্ন করছে, ক্রিস্টি এখানে কোনটা? আচ্ছা, আমি একটা জিনিস দেখি, যে এরকম দেখো আমার আঙ্গুল, হ্যাঁ, আঙ্গুলের 2 আঙ্গুলের ফাঁক একটা আছে আর আঙ্গুল আছে। তাহলে আমার আঙ্গুলগুলো হলো ক্রিস্টি। আমার আঙ্গুলগুলো হলো ক্রিস্টি, বুঝছো? তাহলে এখানে ক্রিস্টি কোনটা? তাহলে এখানে ক্রিস্টি কোনটা হবে? এই যে যেটা এভাবে বের হয়ে আছে, এই যে বের হয়ে আছে, এই অংশটাই হলো ক্রিস্টি। এই যে বের হয়ে আছে, এই যে এই মাথাটা বের হয়ে আছে, এই যে এই মাথাটা বের হয়ে আছে, এই যে এই মাথাটা বের হয়ে আছে, এই মাথাটা বের হয়ে আছে, এই মাথাটা বের হয়ে আছে, যেগুলো এগুলোকে বলা হয় ক্রিস্টি। আর ম্যাট্রিক্স হলো যে এখানে যে তরল বস্তু থাকে সাদা সাদা, সেই তরল বস্তুগুলোকে বলছি আমরা ম্যাট্রিক্স, ঠিক আছে? ম্যাট্রিক্স মানে তরল পদার্থের নাম। ওকে। এখন আসো মাইটোকন্ড্রিয়ার কাজ। মাইটোকন্ড্রিয়ার কি কাজ? মাইটোকন্ড্রিয়ার প্রধান কাজই হলো শ্বসন। এখন প্রশ্ন হলো, শ্বসন কাকে বলে? আচ্ছা, তোমরা জানো যে আমাদের শরীরের মধ্যে কোষ রয়েছে, রাইট? আমাদের শরীরের মধ্যে কোষ রয়েছে, মনে করো এটা হলো তোমার শরীরের কোষ। আচ্ছা, আমরা যে বিভিন্ন রকমের খাবার দাবার খাই, ধরো আমরা যে শর্করা জাতীয় খাবার খাই, হ্যাঁ, শর্করা জাতীয় খাবারটা ভেঙে গ্লুকোজ হয়। তাহলে তুমি যখন ভাত খাও, রুটি খাও, যে কোনো শর্করা জাতীয় খাবার খাও, সেটা খাওয়ার পরে সেটা তোমার শরীরের মধ্যে কি হয়? গ্লুকোজ হয়। আমরা যে অক্সিজেন গ্রহণ করি, শ্বাস নেই, শ্বাস নেওয়ার মাধ্যমে আমরা কি গ্রহণ করি? অক্সিজেন। তাহলে আমরা শ্বাস নেওয়ার মাধ্যমে অক্সিজেন গ্রহণ করি। এখন এই যে গ্লুকোজ এবং অক্সিজেন, এর মধ্যে বিক্রিয়া হয়। বিক্রিয়া হওয়ার ফলে কিছু পদার্থ উৎপন্ন হয়। বিক্রিয়ার ফলে কিছু পদার্থ উৎপন্ন হয়। কি কি উৎপন্ন হয়? কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়, পানি উৎপন্ন হয়, আর শক্তি উৎপন্ন হয়। ঠিক আছে? আর শক্তি উৎপন্ন হয়।
তাহলে এই যে শক্তি উৎপন্ন হলো, কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হলো, পানি উৎপন্ন হলো, যে প্রক্রিয়ার মাধ্যমে উৎপন্ন হলো, এখানে যে ঘটনাটা ঘটলো, এই ঘটনাটাকে বলা হয় শ্বসন। এই ঘটনার নামই হলো শ্বসন। এবং এই ঘটনা কোথায় ঘটে? কোষের ভেতরে যে মাইটোকন্ড্রিয়া থাকে সেই মাইটোকন্ড্রিয়ার মাধ্যমে ঘটে। আব্দুল্লাহ জুবাইর একটা প্রশ্ন করেছে যে এর মাধ্যমে কি এটিপি তৈরি হয়? আব্দুল্লাহ জুবাইর, তোমাকে আমি বলছি, দেখো, শক্তি আর এটিপি একই জিনিস। শক্তির রাসায়নিক নাম হলো এটিপি, অ্যাডিনোসিন ট্রাইফসফেট। ঠিক আছে? তাহলে এই ঘটনাটা, এই শ্বসন ঘটনাটা কোথায় সম্পন্ন হয়? মাইটোকন্ড্রিয়ার ভিতরে সম্পন্ন হয়। কোষের সকল জৈবনিক ক্রিয়ার জন্য প্রয়োজনীয় যে শক্তি উৎপাদন, সেই শক্তি মানে শক্তি রিলেটেড জিনিসগুলোই মাইটোকন্ড্রিয়াতে উৎপন্ন হয়। এজন্যই মাইটোকন্ড্রিয়াকে বলা হয় পাওয়ার হাউস, পাওয়ার হাউস বা শক্তিঘর। তাহলে পরীক্ষায় একটা প্রশ্ন আসে, মাইটোকন্ড্রিয়াকে কেন পাওয়ার হাউস বা শক্তিঘর বলা হয়? তাহলে আশা করি তোমরা উত্তরটা দিতে পারবে। ঠিক আছে? ক্লিয়ার সবাই? আব্দুল্লাহ জুবাইর বলছে যে কিভাবে অক্সিসোমের ভেতরে এনজাইমগুলো সাজানো থাকে সেটা এখন তোমাদের জানা দরকার নাই, তুমি যখন বড় ক্লাসে উঠবে তখন জানতে পারবে। ওকে, আচ্ছা। তানভীর, ভেরি গুড। হ্যাঁ, একে সবাত শ্বসন বলে। ওকে, ঠিক আছে। শ্বসনে শক্তি উৎপাদনে তিনটি গুরুত্বপূর্ণ ধাপ মাইটোকন্ড্রিয়াতে ঘটে। তাহলে মাইটোকন্ড্রিয়াতে কি কি ধাপ ঘটে? এই যে এটা একটা ধাপ, এটা একটা ধাপ এবং এটা একটা ধাপ। অ্যাসিটাইল কোএ সৃষ্টি, ক্রেবস চক্র, ইলেকট্রন প্রবাহ তন্ত্র। আমরা যে শক্তি উৎপন্নের কথা বলছি, এই শক্তি উৎপন্ন হওয়ার জন্য কয়েকটা ধাপ রয়েছে। এর মধ্যে এই তিনটা ধাপ মাইটোকন্ড্রিয়াতে সংঘটিত হয়। কোষের ভেতরে বা মাইটোকন্ড্রিয়ার ভেতরে শক্তি উৎপন্ন হওয়ার জন্য, কোষের ভেতরে শক্তি উৎপন্ন হওয়ার জন্য চারটা ধাপ রয়েছে। প্রথম ধাপটাকেই বলা হয় গ্লাইকোলাইসিস। গ্লাইকোলাইসিস, আমি 1-2 না প্রথম ধাপ দেই। প্রথম ধাপের নাম হলো গ্লাইকোলাইসিস। তাহলে এটা হলো 1 নম্বর ধাপ। হ্যাঁ, এবং এই গ্লাইকোলাইসিস ঘটে হলো, এই প্রক্রিয়াটা সংঘটিত হয় কোষের সাইটোপ্লাজমে। আর বাকি যে ধাপগুলো রয়েছে, 2 নম্বর ধাপ, 3 নম্বর ধাপ এবং 4 নম্বর ধাপ, এই ধাপগুলো সম্পন্ন হয় হলো মাইটোকন্ড্রিয়ার মধ্যে। মাইটোকন্ড্রিয়া, বুঝতে পেরেছ? এবং এই প্রশ্নটা, গ্লাইকোলাইসিস প্রক্রিয়া কোথায় সম্পন্ন হয়, ক্রেবস চক্র কোথায় সম্পন্ন হয়, ইলেকট্রন প্রবাহতন্ত্র এটা কোথায় সম্পন্ন হয়, এই প্রশ্নগুলো মেডিকেল ভর্তি পরীক্ষায় আসে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কথা। ঠিক আছে? তাহলে মাইটোকন্ড্রিয়া সম্পর্কে তোমরা জিনিসটা বুঝতে পেরেছো কিনা আমাকে একটু কমেন্টে জানিয়ে দাও সবাই। মাইটোকন্ড্রিয়া, সবাই ক্লিয়ার? ওকে, ভেরি গুড। তাহলে অক্সিজোম ধারণকারী অঙ্গাণুটি কোন প্রক্রিয়া অংশ নেয়? আমরা এটার উত্তর দিতে পারবো। অক্সিজোম ধারণকারী অঙ্গাণুটি কোন প্রক্রিয়া অংশ নেয়? অক্সিজোম কোথায় থাকে? মাইটোকন্ড্রিয়া থাকে। তাহলে মাইটোকন্ড্রিয়ায় কোন প্রক্রিয়াটা সংঘটিত হয়? ইয়েস, আমরা একটু আগে বললাম, তাই না? শ্বসন। এর পরের অঙ্গাণুটা আমরা আলোচনা করি, সেটা হলো প্লাস্টিড। ওকে, আমরা যখন প্রথমে লেকচারটা পড়েছিলাম, প্রথম লেকচারের মধ্যে আমরা বলেছিলাম উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের কিছু পার্থক্য রয়েছে। যেমন উদ্ভিদ কোষের মধ্যে কোষ প্রাচীর থাকে, প্রাণী কোষে কোষ প্রাচীর থাকে না। উদ্ভিদ কোষে কোষ গহ্বর থাকে এবং বড় থাকে, প্রাণী কোষে কোষ গহ্বর থাকে না, থাকলে ছোট ছোট থাকে। এবং আরেকটা বিশেষ পার্থক্য হলো যে উদ্ভিদ কোষে প্লাস্টিড থাকে, প্রাণী কোষে প্লাস্টিড থাকে না। তাহলে এই যে তোমরা যে একটা কোষ দেখতে পাচ্ছ, এই কোষের মধ্যে এই যে এই অংশটাকে বলছি আমরা কোষ গহ্বর, এই অংশটাকে আমরা বলছি প্লাস্টিড।
তাহলে বলো তো এই কোষটা এটা কি কোনো উদ্ভিদ কোষ নাকি কোনো প্রাণী কোষ? সবাই আমাকে একটু কমেন্টে জানিয়ে দাও। বলো। সারোয়ার, হ্যাঁ ক্লাস শেষে আমি সময় দেই, সব সময়ের জন্যই সময় দেই প্রশ্ন করার জন্য। হ্যাঁ, তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে ক্লাস শেষে করো। ওকে, এটা উদ্ভিদ কোষ নাকি প্রাণী কোষ? এটা কিন্তু কোষ গহ্বর, আর এটা হলো প্লাস্টিড। এখন বলো। অবশ্যই উদ্ভিদ কোষ, কারণ আমি বলেছি উদ্ভিদ কোষে কোষ গহ্বর থাকে এবং প্লাস্টিড থাকে, তাই না? তোমরা অনেকে প্রাণী কোষ বলছো, কেন বলছো আমিও জানি না, তুমিও জানো না, নাকি? ওকে, তাহলে প্লাস্টিড জিনিসটা কি? দেখো, এটা একটা ঝিল্লি দিয়ে ঘেরা একটা অঙ্গাণু। প্লাস্টিড একটা ঝিল্লি দিয়ে, ঝিল্লি মানে কি পর্দা দিয়ে ঘেরা। হুম, উদ্ভিদ কোষের জন্য গুরুত্বপূর্ণ একটা অঙ্গাণু। তাহলে প্লাস্টিড কার থাকে? উদ্ভিদ কোষের থাকে। প্রাণী কোষে প্লাস্টিড থাকে না। যেহেতু প্রাণী কোষে প্লাস্টিড থাকে না, এই জন্য প্রাণীরা খাদ্য তৈরি করতে পারে না। ঠিক আছে, ওকে। এখন আসলে একটা প্লাস্টিডের গঠন, প্লাস্টিডের মধ্যে কি কি জিনিস থাকে, আমরা একটা প্লাস্টিডের গঠন নিয়ে একটু আলোচনা করি। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা বলেছি প্লাস্টিড একটা ঝিল্লি দিয়ে আবৃত করা থাকে। তাহলে আমি একটা ঝিল্লি আঁকি, এই হলো একটা ঝিল্লি, এবং এই ঝিল্লিটা দ্বিস্তরী বিশিষ্ট। তাহলে দুইটা স্তর থাকবে, এই যে দ্বিস্তর বিশিষ্ট ঝিল্লি আঁকলাম। আচ্ছা, দেন এখানে থালার মতো, থালা থালা প্লেট, প্লেটের মতো কিছু জিনিস থাকে, প্লেটের মতো কিছু জিনিস। প্লেট, আমি একটা প্লেট আঁকি, এই যে প্লেট, এটা হলো একটা প্লেট। ঠিক আছে, তাহলে এই যে প্লেট, এটা হলো একটা প্লেট। এই প্লেটের মতো জিনিসটাকে বলা হয় থাইলাকয়েড। থাইলাকয়েড। এখন এটা একটা প্লেট। এখন প্লেটের উপরে যদি আমি আরেকটা প্লেট সাজাই, তাহলে এটা আরেকটা প্লেট। আরেকটা প্লেট যদি সাজাই, তাহলে এটা আরেকটা প্লেট। আরেকটা প্লেট যদি সাজাই, এটা আরেকটা প্লেট। তাই নয় কি? হুম, আচ্ছা, তাহলে এখানেও সাজাই, এটা একটা প্লেট, এটা একটা প্লেট, এটা একটা প্লেট, এটা একটা প্লেট। আরেকটা সাজাই, এটা একটা প্লেট, এটা একটা প্লেট, এটা একটা প্লেট, নাকি? তাহলে এখানে কি অনেকগুলো প্লেট হলো না? তাহলে আমি বলতে পারি এখানে অনেকগুলো কি থাইলাকয়েড হলো না? তাহলে এই অনেকগুলো থাইলাকয়েডকে একসাথে বলা হয় গ্রানাম। অনেকগুলো থাইলাকয়েডকে একসাথে বলা হয় গ্রানাম। এক বচনে এগুলোকে বলা হয় গ্রানাম, বহু বচনে এটাকে বলা হয় গ্রানা। বহু বচনে এটাকে বলা হয় গ্রানা। তাহলে আমি যদি বলি এটা একটা গ্রানাম, তাহলে আমি কি বলতে পারি না এটাও একটা গ্রানাম? আমি কি বলতে পারি না এটাও একটা গ্রানাম? বলতে পারি কিনা? ইয়েস অর নো? বলতে পারি কিনা? ইয়েস অর নো? বলতে পারি? বলো। বলতে পারি। তাহলে আমি কি এটা বলতে পারি না অনেকগুলো থাইলাকয়েড একত্রিত হয়ে গ্রানা তৈরি করে বা গ্রানাম তৈরি করে? বলতে পারি। এখন এই যে যেই গ্রানাগুলো, এরা পরস্পর পরস্পরের সাথে সংযুক্ত থাকে নালী দিয়ে। এই গ্রানাগুলো পরস্পর পরস্পরের সাথে নালী দিয়ে সংযুক্ত থাকে। তাহলে যেই নালী দিয়ে পরস্পর পরস্পরের সাথে সংযুক্ত থাকে, এই নালীটার নাম হলো স্ট্রোমা ল্যামেলি। স্ট্রোমা ল্যামেলি। ঠিক আছে, ক্লিয়ার? হ্যাঁ, গ্রানাম হলো এক বচন, গ্রানাম এক বচন, আর গ্রানা মানে হলো বহু বচন। তুমি তোমার বইয়ের মধ্যে যত বড় ওয়ার্ড গুলো দেখবে সেগুলো হলো এক বচন, আর যেগুলো ছোট ওয়ার্ড সেগুলো হলো বহু বচন। যেমন মাইটোকন্ড্রিয়ন, আর একটা হলো মাইটোকন্ড্রিয়া। কোনটা এক বচন কোনটা বহু বচন বলো?
আমি যদি লিখি, একটা লিখলাম মাইটোকন্ড্রিয়ন, মাইটোকন্ড্রিয়ন, আর একবার লিখলাম মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়া। তাহলে কোনটা এক বচন কোনটা বহু বচন বলো তো? এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার। বলো 1 নাম্বারটা কি আর 2 নাম্বারটা কি? কোনটা এক বচন কোনটা বহু বচন? আরিয়া ভেরি গুড, সামিত ভেরি গুড, আয়শা কোনটা এক বচন কোনটা বহু বচন? ইয়েস ভেরি গুড। তাহলে 2 নাম্বারটা হলো বহু বচন, মাইটোকন্ড্রিয়া হলো বহু বচন, আর মাইটোকন্ড্রিয়ন হলো এক বচন, তাই নয় কি? রাইট, ওকে। আচ্ছা, এখন এর এর ভেতরে এই যে এর ভেতরে, এই যে প্লাস্টিডের ভেতরে, এর ভেতরে কিছু তরল পদার্থ থাকে। তাহলে প্লাস্টিডের ভেতরে যেসব তরল পদার্থ থাকে, এই সব তরল পদার্থগুলোকে বলা হয় স্ট্রোমা। স্ট্রোমা, এই তরল পদার্থগুলোর নাম হলো স্ট্রোমা। ঠিক আছে? তাহলে এই যে আমি যে ছবিটা আঁকলাম, এটাই হলো একটা প্লাস্টিডের ছবি অথবা একটা ক্লোরোপ্লাস্টের ছবি। প্লাস্টিড অথবা ক্লোরোপ্লাস্ট একই জিনিস, আমি কোনটা কি আমি একটু পরে বলবো। ঠিক আছে? তাহলে প্লাস্টিডে কি কি থাকবে? একটা আবরণ থাকবে, একটা আবরণী থাকবে, আবরণ, এই যে আবরণী, একটা আবরণ থাকবে, থাইলাকয়েড থাকবে, গ্রানা থাকবে, স্ট্রোমা থাকবে, স্ট্রোমা ল্যামিলি থাকবে। ঠিক আছে? ক্লিয়ার? তোমরা ক্লোরোফিলের নাম শুনেছো? কারা কারা ক্লোরোফিল, কারা কারা ক্লোরোফিলের নাম শুনেছো? ক্লোরোফিল সবাই শুনেছে। তাহলে এই যে যে ক্লোরোফিলের কথা আমরা বলি, এই ক্লোরোফিলটা আসলে কোথায় থাকে, কোন জায়গায় থাকে, সেটা আমি তোমাকে দেখাই। আমরা যে ক্লোরোফিলের কথাটা বলি, এই ক্লোরোফিল অ্যাকচুয়ালি এটা থাইলাকয়েডের ভেতরে থাকে। মনে করো এই যে এটা, এই যে এটা, এগুলো হলো ক্লোরোফিল। ঠিক আছে? তাহলে আমরা যে ক্লোরোফিলের কথা বলি, ক্লোরোফিল আসলে কোথায় থাকে? থাইলাকয়েডে থাকে। থাইলাকয়েড কোথায় থাকে? ক্লোরোপ্লাস্টের মধ্যে থাকে। ক্লোরোপ্লাস্ট কি? এক ধরনের প্লাস্টিড। প্লাস্টিড কোথায় থাকে? উদ্ভিদ কোষে থাকে। এই জন্যই আমরা বলি উদ্ভিদের ক্লোরোফিল থাকে। এবং এই ক্লোরোফিলের রং হলো সবুজ, এবং এই কারণে উদ্ভিদের পাতার রং বা বিভিন্ন রং সবুজ হয়। ইয়েস ভেরি গুড। একজন জিজ্ঞেস করেছে যে ক্লোরোফিল কি রঞ্জক পদার্থ? ইয়েস, ক্লোরোফিল এক ধরনের রং, সবুজ রং। আব্দুল্লাহ জুবায়ের, বুঝতে পেরেছ? ভেরি গুড। তাহলে দেখো এখন আমাদের জিনিসগুলো ইজি হবে পড়ার জন্য। তাহলে প্লাস্টিডের কাজ হলো, সবুজ প্লাস্টিড শর্করা জাতীয় খাদ্য তৈরি করে, খাদ্য সঞ্চয় করে, এবং রঙিন প্লাস্টিড পরাগায়নে সাহায্য করে। কোনটা কি আমরা ধীরে ধীরে জানবো। ওকে, এখন আসো প্লাস্টিডের প্রকারভেদ। প্লাস্টিড হলো 3 প্রকার। একটা হলো ক্লোরোপ্লাস্ট, একটা হলো ক্রোমোপ্লাস্ট, এবং আরেকটা হলো লিউকোপ্লাস্ট। ঠিক আছে? 3 ধরনের, ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট কথাটা আসে ক্লোরোফিল থেকে, আমি একটু আগে বলেছি ক্লোরোফিল। তাহলে ক্লোরোফিল কোথায় থাকে? ক্লোরোপ্লাস্টের মধ্যে থাকে, রাইট? আচ্ছা, ক্লোরোফিলের রং কি? সবুজ না? সবুজ কিনা ক্লোরোফিলের রং? সবুজ। যদি হয়ে থাকে তাহলে বলো তো ক্লোরোপ্লাস্টের রং কি হওয়া উচিত? বলো। সবুজ, রাইট? আচ্ছা, ভেরি গুড। ক্রোমো মানে হলো রং, ক্রোমো মানে হলো রং, ক্রোমো মানে হলো রং, রং। ক্রোমো মানে রং। যদি রঙই হয়ে থাকে তাহলে বলো তো ক্রোমোপ্লাস্টের রং কি রকম হওয়া উচিত? রঙিন নাকি? রঙিন। ঠিক আছে? সারোয়ার,
তুমি এতবার প্রশ্ন করলে কিন্তু আমি তোমার উত্তর দিলাম না। এই প্রশ্নটা তুমি যদি বারবার করতেই থাকো তাহলে তোমার মনোযোগ এখানে থাকবে না। সো ওয়াইজ ডিসিশন হলো যে তোমার ক্লাসটায় মনোযোগ দেয়া। তোমার প্রশ্নের জন্য আমরা তো শেষের দিকে 5 মিনিট সময় রেখেছি, তাই না? ওকে, তাহলে ক্রোমোপ্লাস্টের রং কি রকম? রঙিন। লিউকো মানে হলো সাদা, লিউকো মানে হলো সাদা বা বর্ণহীন, সাদা বা বর্ণহীন। তাহলে বলো তো তোমরা লিউকোপ্লাস্টের রং কি রকম হওয়া উচিত? লিউকোপ্লাস্টের বর্ণ কি রকম হওয়া উচিত? বর্ণহীন। আব্দুল্লাহ জুবাইর, ইয়েস, উদ্ভিদের মূল সাদা কেন? একটা প্রশ্ন করেছে সে। তাহলে লিউকোপ্লাস্ট এটা হলো বর্ণহীন। তাহলে আব্দুল্লাহ জুবাইরেরই প্রশ্নটা করি। তাহলে বলো তো উদ্ভিদের মূল সাদা মানে বর্ণহীন, রাইট? তাহলে বলো তো উদ্ভিদের মূলে এই 3 ধরনের প্লাস্টিডের মধ্যে কোনটা থাকবে? আব্দুল্লাহ জুবাইর, তোমাকে আমি প্রশ্নটা করলাম। উদ্ভিদের মূলে এই 3 ধরনের প্লাস্টিডের মধ্যে কোন প্লাস্টিডটা থাকা উচিত বলে তুমি মনে করো? তাশকিয়া, ভেরি গুড। তাহিয়াত, ভেরি গুড। রোদেলা, ভেরি গুড। নরোত্তম, ভেরি গুড। জান্নাতুল, মরিয়ম, রোদেলা, ভেরি গুড। তোমরা খুবই ব্রিলিয়ান্ট। লিউকোপ্লাস্ট নাকি? ওকে, এখন একটা জিনিস দেখো। আচ্ছা দেখো তো ক্লোরোফিল থাকে। আচ্ছা ক্লোরোফিলের সাথে একটা প্রক্রিয়া জড়িত, সেটা কোন প্রক্রিয়া বলো তো? শ্বসন প্রক্রিয়া নাকি সালোক সংশ্লেষণ প্রক্রিয়া? তোমরা উত্তরটা দাও। ক্লোরোফিলের সাথে একটা প্রক্রিয়া অঙ্গাঙ্গি ভাবে জড়িত, সেটা কি সালোক সংশ্লেষণ নাকি শ্বসন? বলো। সালোক সংশ্লেষণ, ভেরি গুড। সালোক সংশ্লেষণ, ভেরি গুড। তাহলে সালোক সংশ্লেষণ। সংশ্লেষণ। আচ্ছা সালোক সংশ্লেষণের ফলে উদ্ভিদ কি তৈরি করে? সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার ফলে উদ্ভিদের মধ্যে কি তৈরি হয় বলতে পারবে কেউ? উদ্ভিদ কি তৈরি করে? উদ্ভিদ কি তৈরি করে? গ্লুকোজ তৈরি করে বা শ্বেতসার বা শর্করা তৈরি করে। আচ্ছা গ্লুকোজ বা শ্বেতসার এগুলো কি উদ্ভিদের খাদ্য না? খাদ্য তো। তাহলে আমি যদি তোমাকে প্রশ্ন করি বলো তো এই 3 ধরনের প্লাস্টিডের মধ্যে কোন ধরনের প্লাস্টিড উদ্ভিদের খাবার তৈরি করে? উত্তর কি হবে? ক্লোরোপ্লাস্ট, তাই না? বা আমি বলতে পারি সবুজ ক্লোরোপ্লাস্ট উদ্ভিদের খাদ্য তৈরি করে, রাইট? বুঝতে পেরেছো বিষয়গুলো? ওকে, তাহলে ক্লোরোপ্লাস্ট, সবুজ প্লাস্টিডকে ক্লোরোপ্লাস্ট বলে। আমরা অলরেডি বলেছি এর গ্রানায় ক্লোরোফিল নামক রঞ্জক পদার্থ উপস্থিত থাকে, তাই এটি সবুজ হয়। এছাড়া ক্যারোটিন নামক রঞ্জক থাকে, এটাও এক ধরনের রঞ্জক পদার্থ যেটা ক্লোরোপ্লাস্টের মধ্যে থাকে। ঠিক আছে, ওকে। তাহলে ক্লোরোপ্লাস্টের গঠন আমরা একটু দেখব। ক্লোরোপ্লাস্টের গঠনটা আমরা একটা ভিডিও আকারে একটু দেখতে চাই, তাহলে দেখলে আমাদের জিনিসটা মনে রাখা সুবিধা হবে। ক্লোরোপ্লাস্টের গঠন, ঠিক আছে? আচ্ছা মনোযোগ দিয়ে ভিডিওটা দেখো। পাতা সবুজ, তাহলে এই যে দেখো সাদা সবুজ সবুজ গোল গোল এক একটা ক্লোরোপ্লাস্ট। এই দেখো ক্লোরোপ্লাস্ট, দেখবো ক্লোরোপ্লাস্টের ভিতরে কি জিনিস। ঠিক আছে, দেখো 2টা ঝিল্লি, বাইরে এবং ভেতরের ঝিল্লি। বাইরের ঝিল্লিটা বেশি ডার্ক, ভেতরেরটা একটু হালকা ডার্ক, রাইট? ওকে, তারপরে দেখো আমি থালার কথা বলেছি। থালা, থাইলাকয়েড, এই দেখো থালা কয়েনের মতো, তাই না? আর তরল পদার্থের নাম হলো স্ট্রোমা। এই যে এটা হলো এক একটা থাইলাকয়েড, রাইট? এই যে থাইলাকয়েড, তাহলে অনেকগুলো থাইলাকয়েড একত্রিত হয়ে কি তৈরি করে? গ্রানা তৈরি করে, লেখা আছে। এবং এই গ্রানাগুলো পরস্পরের সাথে একটা নালী দিয়ে যুক্ত থাকে। সেই নালীটার নাম কি? স্ট্রোমা ল্যামেলি, নাকি? এই যে স্ট্রোমা ল্যামেলি। এবং এই থাইলাকয়েডের ভেতরেই ক্লোরোফিল থাকে। এই হলো সেই ক্লোরোফিল। বুঝতে পেরেছ? রঞ্জক পদার্থ মানে হলো রং, যে কোনো রংকে বলা হয় রঞ্জক পদার্থ। নুসরাত, ঠিক আছে? হাবিবা, রঞ্জক পদার্থ মানে হলো রং। যেমন ক্লোরোফিল, এটা এক ধরনের সবুজ রং, তাহলে এটা একটা রঞ্জক পদার্থ। ঠিক আছে, ওকে।
তাহলে ক্লোরোপ্লাস্ট কোথায় থাকবে? উদ্ভিদে যেসব জায়গা সবুজ, উদ্ভিদের অঙ্গের যেসব অঙ্গ সবুজ, সেই সবুজ অঙ্গেই ক্লোরোপ্লাস্ট থাকবে। যেমন সবুজ ফল, পাতা, কচি কাণ্ড, এগুলো কিন্তু সবুজ রকমের হয়, সবুজ রঙের হয়। তাহলে এই জায়গাগুলোতে ক্লোরোপ্লাস্ট থাকবে। ঠিক আছে, ওকে। তাহলে ক্লোরোপ্লাস্টের কাজ কি হওয়া উচিত? এখন আমি যদি তোমাকে বলি তাহলে ক্লোরোপ্লাস্টের কাজ কি হওয়া উচিত, আমি অলরেডি এটার উত্তর দিয়েছি। সেটা হলো সরল খাদ্য তৈরি করা, উদ্ভিদের জন্য খাদ্য তৈরি করা। ঠিক আছে, বুঝতে পেরেছ? ক্যারোটিনের জন্য ক্লোরোপ্লাস্ট সবুজ না, ক্লোরোফিলের জন্য ক্লোরোপ্লাস্ট সবুজ, ক্যারোটিনের জন্য না। ক্যারোটিন যদি বেশি থাকে তাহলে সেই জিনিসটার রং একটু কমলা কালারের হয়। তোমরা গাজর খেয়েছো কেউ? গাজর, গাজরের যে রংটা, গাজরের মধ্যে গাজরের রংটা কেমন? একটু কমলা টাইপের কালার না? তাহলে এই গাজরের মধ্যে ক্যারোটিন নামক বর্ণকণিকা থাকে। ঠিক আছে, ওকে। এখন আসো, আমরা ক্লোরোফিল পড়লাম, আমরা ক্লোরোপ্লাস্ট সম্পর্কে পড়লাম। এখন আমরা একটা প্রশ্ন তোমাদের জন্য ছুড়ে দিয়েছি, সেটা হলো উদ্ভিদ মেকআপ করে কিনা। বলো, তোমরা মেয়েরা অনেকে মেকআপ করো নাকি? অনেকে মেকআপ করো। কে কে মেকআপ করে তোমাদের মেয়েদের মধ্যে? যখন কোনো প্রোগ্রামে যাও, বান্ধবীর বার্থডেতে যাও, বা কোনো বিয়ে বাড়িতে যাও, কে কে মেকআপ করো? কে কে মেকআপ করে? জান্নাতুল, তাসপিয়া। ও বাবা, সবাই মেকআপ করো? অনেকেই করে, তাই না? মেকআপ মানে যে তোমার শুধু আইলাইনার দিবা আর ব্লাশ ব্লাশ করবা তোমার গালের মধ্যে, তা কিন্তু না। তুমি যে কাজল দিলে, এটাও তো একটা মেকআপের অংশ নাকি? তুমি যে লিপস্টিক দিলে, সেটাও তো একটা মেকআপের অংশ নাকি? তাহলে মেয়েরা মেকআপ করে। মেয়েদের মধ্যে স্বভাব, মেয়েদের মতোই স্বভাব হলো উদ্ভিদের, গাছের স্বভাবও মেয়েদের মতো। আচ্ছা, তোমরা মেকআপ কেন করো মেয়েরা? কি কারণে, কি উদ্দেশ্যে বলো তো? কারণ তোমাকে যেন দেখতে সুন্দর লাগে, তাই তো? সুন্দরী লাগে। তাতে তাতে তোমার লাভ কি? তোমার কোনো লাভ নেই। একটাই লাভ, সেটা হলো যে যেন তোমাকে কয়েকজন কোনো ছেলে দেখে দেখে থাকে, তাকায় থাকে। রাইট, এটাই তো তোমার উদ্দেশ্য। তুমি যদি মেকআপ করে বের হও বাসা থেকে, তোমার দিকে যদি কোনো ছেলে ঘুরেও না তাকায়, তোমার কি মন ভালো থাকবে না খারাপ থাকবে? মনে মন খারাপ থাকবে না ভালো থাকবে? অনেক খারাপ থাকবে, যে মেকআপ করে বের হলাম, কেউ ঘুরেও দেখলো না। আর তুমি যদি মেকআপ করে বের হওয়ার পরে সব ছেলে যদি তাকিয়ে থাকে, তোমার কিন্তু অনেক ভালো লাগবে। যদিও তুমি বুঝাবে যে তুমি খুব বিরক্ত হচ্ছ, ছেলেরা তাকিয়ে আছে তোমার দিকে, বাট তুমি কিন্তু মনে মনে অনেক খুশি হও নাকি? মনের কথা বলে ফেললাম। একই। এখন তাহলে তোমার উদ্দেশ্যটা কি? ছেলেরা যেন তোমার দিকে তাকিয়ে থাকে, এর মধ্যে কোনো কোনো ছেলে এসে যেন তোমাকে প্রপোজ করে, তাই না? তোমাদের মধ্যে যেন একটা সম্পর্ক তৈরি হয়, একটা ভালোবাসার সম্পর্ক তৈরি হয়, পরবর্তীতে যেন বিয়ে হয়, বিয়ে হলে বাচ্চা কাচ্চা হয়, তারপরে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সংসার হয়, এই সেই। এই তো। তাহলে মেইন উদ্দেশ্য দেখো, মেকআপের মেইন উদ্দেশ্য কি? বিয়ে হবে, বা বাচ্চা কাচ্চা হবে, বংশবৃদ্ধি হবে। উদ্ভিদও তোমাদের মতো খুব চালাক, সেও মেকআপ করে। উদ্ভিদের মেকআপকে বলা হয় ক্রোমোপ্লাস্ট। তুমি যেমন ব্লাশ করো তোমার গালে, তুমি যেমন তোমার ঠোঁটে লিপস্টিক ইউজ করো, উদ্ভিদও নিজেকে কালারফুল করার জন্য বিভিন্ন ধরনের এরকম ব্লাশ, লিপস্টিক ইউজ করে। এগুলোকে বলছি আমরা ক্রোমোপ্লাস্ট। তোমরা দেখেছো না, এক একটা উদ্ভিদ দেখতে এক এক রকম? দেখেছো কিনা? এক একটা উদ্ভিদ দেখতে এক এক রকম, এক একটা উদ্ভিদের কালার এক এক রকম। গোলাপ ফুলের রং লাল, কিছু কিছু ফুলের রং হলো হলুদ, কিছু কিছু ফুলের রং হলো কমলা কালারের। রাইট, কেন? কারণ এই বর্ণকণিকাগুলো থাকে এই জন্য। যেমন যেই উদ্ভিদের মধ্যে জ্যান্থোফিল নামক বর্ণকণিকা থাকবে, সেই উদ্ভিদের বর্ণ বা সেই ফুলের বর্ণটা হলুদ হবে। যেই উদ্ভিদের মধ্যে ফাইকো ইরিথ্রিন নামক বর্ণকণিকা থাকবে, সেই উদ্ভিদের বর্ণটা বা সেই ফুলের বর্ণটা হবে লাল।
বুঝতে পেরেছো? ক্লিয়ার? তাহলে এই রঙের জন্য, বিভিন্ন রঙের জন্য, এই রঙগুলোর জন্য উদ্ভিদ কালারফুল হয়। তাতে উদ্ভিদের লাভ কি? লাভটা হলো যে এই কালারফুল হওয়ার জন্য এই উদ্ভিদের মধ্যে, সেই উদ্ভিদটার মধ্যে, যে উদ্ভিদ কালারফুল, এই উদ্ভিদের মধ্যে বিভিন্ন ধরনের মৌমাছি আসবে, বিভিন্ন ধরনের কীটপতঙ্গ আসবে। এতে সুবিধাটা হলো পরাগায়ন হবে। আর পরাগায়ন হলে কি হবে? উদ্ভিদের বংশ বৃদ্ধি হবে। ঠিক আছে? ক্লিয়ার? ওকে। তাহলে দেখো, সবুজ ব্যতীত অন্যান্য যে কোনো রঙের প্লাস্টিককে বলা হয় ক্রোমোপ্লাস্ট, এবং ক্রোমোপ্লাস্টের মধ্যে কোনো ক্লোরোফিল থাকে না। কোথায় কোথায় থাকবে? তাহলে আমরা বলেছি যে উদ্ভিদের যেসব অঙ্গ কালারফুল সেসব অঙ্গের মধ্যেই ক্রোমোপ্লাস্ট থাকবে, যেমন রঙিন ফল, রঙিন ফুল, এই জায়গাগুলোতে। ঠিক আছে? ওকে। তাহলে ক্রোমোপ্লাস্টের কাজকে অলরেডি বলেছি, দেখো ফুল, পাতা এবং উদ্ভিদের বিভিন্ন রং দেখা যায় এবং আকর্ষণীয় হয়, পরাগায়নে সাহায্য করে। ঠিক আছে? এবং পরাগায়নের ফলে বংশবৃদ্ধি বজায় থাকে, বিভিন্ন রঞ্জক পদার্থ সংশ্লেষ এবং জমা রাখে। শিশির একটা প্রশ্ন জিজ্ঞেস করে, পরাগায়ন মানে কি? পরাগায়ন মানে, ধরো পরাগরেণু, পোলেন বা পরাগরেণু, পরাগরেণু, এক ফুল থেকে পরাগরেণু যদি অন্য ফুলে পতিত হয় তখন তাকে বলা হয় পরাগায়ন। ঠিক আছে? ওকে। আচ্ছা, আব্দুল্লাহ জুবের বলছে ক্যারোটিন থাকলে হলুদ হয়। ক্যারোটিন থাকলে হলুদ হয় না, ক্যারোটিন থাকলে, তোমরা গাজরের রং দেখেছো? গাজরের রঙের মতো হয়। ঠিক আছে? ওকে। এরপর আসলে লিউকোপ্লাস্ট। আচ্ছা, লিউকো মানে আমি বলেছি, লিউকো মানে হলো বর্ণহীন। লিউকো মানে হলো বর্ণহীন। তাহলে আমরা বলতে পারি বর্ণহীন প্লাস্টিককে বলা হয় লিউকোপ্লাস্ট, এবং এখানে কোনো রকমের রঞ্জক পদার্থ থাকে না। কোথায় থাকবে? অবস্থান কোথায়? তাহলে যেসব জায়গায় মানে সাদা রঙের বা বর্ণহীন, যেমন উদ্ভিদের মূল, উদ্ভিদের ভ্রূণ, জনন কোষ, এগুলো হলো বর্ণহীন। তাহলে এই অংশগুলোতে লিউকোপ্লাস্ট থাকবে। কাজ কি? কাজ হলো খাদ্য সঞ্চয় করা, খাদ্য জমা রাখা। ঠিক আছে? ক্লিয়ার? ওকে। তাহলে দেখো, এই প্রশ্নের উত্তর আমরা কি পারবো কিনা? সৌরশক্তিকে আবদ্ধ করে রাসায়নিক শক্তিতে রূপান্তর করে কোনটা? সূর্যের আলোকে, সৌরশক্তি মানে সূর্যের আলো, এই সূর্যের আলো থেকে রাসায়নিক শক্তি তৈরি হয় বা খাদ্য তৈরি করে কে? উত্তর কি হবে? উত্তর হলো থাইলাকয়েড। থাইলাকয়েডের কোন অংশটা? থাইলাকয়েডের ভেতরে যে ক্লোরোফিল থাকে সেই অংশ। ঠিক আছে? ওকে। তাহলে তোমরা প্লাস্টিক সম্পর্কে বুঝতে পেরেছো কিনা আমাকে একটু কমেন্টে জানাও তো। প্লাস্টিক জিনিসটা বোঝা গেল কিনা? ভেরি গুড। এরপর আসো গলজি বস্তু। গলজি বস্তু, এই অঙ্গাণুটা যে বিজ্ঞানী আবিষ্কার করে তার নামই হলো গলজি। গলজি হলো একজন বিজ্ঞানীর নাম। তাহলে এই বিজ্ঞানী এই গলজি বস্তুটা আবিষ্কার করেন। ঠিক আছে? এই হলো একটা গলজি বস্তু। গলজি বস্তু কি কি যে উপাদান দিয়ে তৈরি দেখো, ছোট নালিকা, ফোসকা, চৌবাচ্চা বা ল্যামিলি আকৃতির হইতে পারে। এটা ঝিল্লি দ্বারা আবৃত বা আবদ্ধ থাকে, প্রধানত প্রাণী কোষে পাওয়া যায়। তাহলে গলজি বস্তু প্রধানত প্রাণী কোষে পাওয়া যায়। আচ্ছা, উদ্ভিদ কোষে অনেক সময় দেখা যায়। সিস্টার্নি এবং কয়েক ধরনের ভেসিকল নিয়ে তৈরি। তাহলে দেখো, এই যে এই জিনিসটা দেখো তোমরা, এখানে এই যে লম্বা যে অংশটা দেখতে পাচ্ছ, এই যে লম্বা, এই জিনিসটার নাম হলো সিস্টার্নি। এই যে লেখা আছে, হ্যাঁ, সিস্টার্নি। সিস্টার্নি, এই যে লম্বা জিনিসটাকে বলছি আমরা সিস্টার্নি। হ্যাঁ, এই লম্বা জিনিসটা। আর এই যে এখানে গোল গোল জিনিস দেখতে পাচ্ছ, এই জিনিসগুলোকে বলছি আমরা ভেসিকল। তাহলে গলজি বস্তু কি কি জিনিস দিয়ে তৈরি? ভেসিকল এবং সিস্টার্নি দিয়ে তৈরি। ঠিক আছে? তাহলে আমরা একটু গলজি বস্তুর
কনসেপ্ট একটু বোঝার চেষ্টা করি যে গলজি বস্তু জিনিসটা আসলে কিভাবে তৈরি হচ্ছে। হ্যাঁ, আমরা একটু বোঝার চেষ্টা করি। এটা কোথায়? এখানে এটা তো নোট। আচ্ছা, আমরা একটু পরে দেখাচ্ছি। হ্যাঁ, এটা সামহাউ বের করা যাচ্ছে না, দাঁড়াও। গলজি বস্তুর আমি একটু পরে দেখাচ্ছি, ওয়েট। আচ্ছা, কাজ কি? গলজি বস্তুর কাজটা কি? আচ্ছা, বিভিন্ন উৎসেচকের পানির বিয়োজন। আচ্ছা, এটার ইয়েটা কোথায়? আমাদের স্লাইড শেয়ার কোথায়? স্লাইডটা কোথায় রাখা আছে? এটা তো নোট, এটা নোট। আর স্লাইড কই? যাচ্ছে না যে। ওকে, আচ্ছা, গলজি বস্তুটা আমরা একটু পড়ি। হ্যাঁ, এই যে তোমরা একটু ভিডিওটা দেখো। Welcome to Movie Math and Science. In this video, I'd like to talk about গলজি বস্তু জিনিসটাকে একটু বোঝার চেষ্টা করো। গলজি বস্তুকে বলা হয় পোস্ট অফিস বা ট্রাফিক পুলিশ। এই দেখো গলজি বস্তু। হ্যাঁ, তাহলে গলজি বস্তু কিভাবে তৈরি হয় একটু ভিডিওটা দেখলে তোমরা কনসেপ্টটা বুঝতে পারবে। এটা হলো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, যেটা দেখাচ্ছে। হ্যাঁ, দিস ইজ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এবং এখানে প্রোটিন তৈরি হয়। ঠিক আছে, আচ্ছা। দেখো, হুম, এই যে এটা হলো গলজি বস্তু। তাহলে কি হয় দেখো, ছবিটা দেখো। এই যে দেখো এখন মেইন ছবি দেখছো, এগুলো হলো প্রোটিন, এগুলো হলো প্রোটিন। আচ্ছা, তাহলে দেখো এই বাবলগুলো, গোল গোল বাবলগুলো একসাথে মিলিত হয়েছে। দেখো একসাথে গোল গোল বাবলগুলো মিলিত হয়ে দেখো এরকম একটা লম্বা প্লেটের মতো জিনিস তৈরি হয়েছে। এই গোল গোল বাবলগুলোকে বলা হয় ভেসিকল, আর এই যে লম্বা জিনিসটা তৈরি হয়েছে এটার নাম হলো সিস্টার্নি। ঠিক আছে, তাহলে সিস্টার্নি কি দিয়ে তৈরি? অনেকগুলো ভেসিকল দিয়ে তৈরি। সিস্টার্নি অনেকগুলো ভেসিকল দিয়ে তৈরি, এটাই বুঝাতে চাচ্ছি তোমাকে। ঠিক আছে, আর কিছু না। ওকে, তাহলে গলজি বস্তুর কাজ কি? গলজি বস্তুর কাজ হলো বিভিন্ন উৎসেচকের, উৎসেচক মানে হলো এনজাইম, বিভিন্ন উৎসেচকের পানি বিয়োজন সম্পন্ন হয়, জীবকোষে বিভিন্ন পদার্থ নিঃসরণ করে, হরমোন নিঃসরণ করে, বিপাকীয় কাজের সাথেও সম্পর্কিত, এবং কখনো কখনো প্রোটিন সঞ্চয় করে। কাজগুলো একটু মনে রাখতে হবে। ঠিক আছে, পতিত মানে হলো পড়া, পড়ে যাওয়া, কোনো জায়গায় পড়ে যাওয়া। ওকে, তাহলে দেখো সিস্টেনি কোথায় থাকে? সিস্টেনি কোথায় থাকে? ওকে, ভেরি গুড। তাহলে উত্তর হলো গলজি বস্তু। এরপরে হলো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আচ্ছা, তোমরা এই ছবিটা দেখো, এই ছবিতে এটা হলো নিউক্লিয়াস, আর এই যে জালের মতো যে জিনিসটা দেখতে পাচ্ছ এটার নাম হলো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এই যে জালের মতো যে জিনিসটা দেখতে পাচ্ছ এটা হলো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। ঠিক আছে, এই যে এটা হলো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, জালের মতো যে জিনিসটা। ওকে, আচ্ছা, তোমরা জানো যে একটা নিউক্লিয়াসের একটা আবরণ থাকে, সেটাকে বলা হয় নিউক্লিয়ার আবরণী। তাহলে এই নিউক্লিয়ার আবরণীর পরের অংশটাই কিন্তু এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তাহলে আমি কি বলতে পারি না এন্ডোপ্লাজমিক রেটিকুলাম নিউক্লিয়ার আবরণী সেখান থেকে তৈরি হয়? এই কথাটা আমি বলতে পারি কিনা? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম নিউক্লিয়ার আবরণী থেকে তৈরি হয়।
আমি যদি ছবিটা একটু আঁকানোর চেষ্টা করি, হ্যাঁ, ওকে, তাহলে এটা হলো নিউক্লিওলাস, এটা হলো নিউক্লিওলাস, এটা হলো নিউক্লিয়ার আবরণী, এই যে এটা হলো নিউক্লিয়ার আবরণী, এটা নিউক্লিওলাস, এটা হলো ক্রোমাটিন তন্তু, আর এটা হলো নিউক্লিওপ্লাজম, নাকি? তাহলে দেখো তো, এই যে যে নিউক্লিয়ার আবরণীর কথা বলছি, এই নিউক্লিয়ার আবরণী থেকে এই জিনিসটা তৈরি হয়েছে না? তাহলে এটার নামই হলো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, রেটিকুলাম। এখন এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে কিছু কিছু এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে এরকম দানা দানা থাকে, এরকম দানা দানা থাকে। তাহলে যেসব এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে এরকম দানা দানা থাকে, এই এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম গুলোকে বলা হয় দানাদার এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, দানাদার। আর যেসব এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে কোনো দানা থাকে না, সেগুলোকে বলা হয় অদানাদার এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তাহলে বলো তো, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কয় ধরনের? সবাই আমাকে একটু কমেন্টে জানিয়ে দাও। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কত ধরনের? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এবং জালিকা একই জিনিস, কত ধরনের? বলো। ভেরি গুড, দুই ধরনের। কি কি? একটা হলো দানাদার এবং আর একটা হলো অদানাদার। তাহলে একটা হলো দানাদার এবং আর একটা হলো অদানাদার। ঠিক আছে, ওকে। তাহলে দেখো তো, এই দেখো দানাগুলো দেখতে পাচ্ছ, এই যে এখানে গোল গোল, এই যে গোল গোল, এগুলোই হলো দানাদার এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আর এই যে গোল গোল যে দানার কথা বলছি, এই দানাগুলো আসলে কি? এগুলো আসলে রাইবোজোম, এগুলো আসলে রাইবোজোম। তাহলে দানাদার এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে রাইবোজোম থাকে। ঠিক আছে, ক্লিয়ার? ওকে। তাহলে দেখো তো, আমরা যে প্রশ্ন, আমরা যেগুলো যেগুলো পড়েছি সেগুলো এখানে লেখা আছে কিনা। নিউক্লিয় ঝিল্লি, নিউক্লিয় ঝিল্লি মানে কি? ওই যে নিউক্লিয়ার আবরণী, তাই না? তাহলে দেখো, নিউক্লিয় ঝিল্লি অথবা কোষ ঝিল্লি হতে উৎপন্ন। আমরা বলেছি জালিকা বিন্যাস জালের মতো, রাইবোজোম লেগে থাকে। আচ্ছা বলো তো, তাহলে রাইবোজোমটা কার সাথে লেগে থাকে? দানাদারের সাথে নাকি অদানাদারের সাথে? দানাদারের সাথে নাকি অদানাদারের সাথে? রাইবোজোম কার সাথে লেগে থাকে? দানাদারের সাথে। আচ্ছা, তোমাকে এটাও বলি, তোমাদের একটা কনফিউশন হচ্ছে, এই দানাদারটার নাম হলো আবার অমসৃণ, রাফ বা অমসৃণ, আর অদানাদারের নাম হলো মসৃণ। ঠিক আছে, ওকে, ভেরি গুড। কাজ কি? প্রোটিন তৈরি করা। দেখো, তোমরা জানো রাইবোজোমের কাজ কি? তোমরা কি জানো রাইবোজোমের কাজ কি? রাইবোজোমের কাজ কি? রাইবোজোমের কাজ কিন্তু প্রোটিন তৈরি করা। রাইবোজোমের কাজ হলো প্রোটিন তৈরি করা। তাহলে তাই যদি হয়ে থাকে, তাহলে আমি কি বলতে পারি না দানাদার বা অমসৃণ এন্ডোপ্লাজমিক জালিকার কাজ হলো প্রোটিন তৈরি করা? এই কথাটা বলতে পারি কিনা? এই কথাটা আমরা বলতে পারি কিনা? বলতে পারি। ওকে, ভেরি গুড। তাহলে দেখো, সেটাই এখানে লিখেছে, প্রোটিন সংশ্লেষ করা। সংশ্লেষ মানে কি? তৈরি করা। সংশ্লেষ মানে হলো তৈরি করা, তাহলে প্রোটিন তৈরি করে।
দেন কোষে উৎপাদিত পদার্থগুলোর প্রবাহ পথ হিসেবে কাজ করা। কোষের মধ্যে যে জিনিসগুলো তৈরি হয় এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সেগুলোকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়। ঠিক আছে, কোষ থেকে কোষে উৎসেচক মানে হলো এনজাইম ও বিভিন্ন দ্রব্যাদি চলাচলে সাহায্য করা। ঠিক আছে, মাইটোকন্ড্রিয়া, কোষ গহ্বর এগুলো সৃষ্টিতে ভূমিকা রাখা। তাহলে মাইটোকন্ড্রিয়া, কোষ গহ্বর এগুলো তৈরি করে কে? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। ঠিক আছে, ওকে। তাহলে বলো তো মাইটোকন্ড্রিয়ার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কে? পরীক্ষার এভাবে কোশ্চেন আসতে পারে না টেস্ট পরীক্ষায়? ওকে, তাহলে কি হবে উত্তর বলো? ইয়েস, ভেরি গুড। তাহলে উত্তর হলো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তাহলে দেখো এই প্রশ্নের উত্তরগুলো এখন আমরা পারবো কিনা বলো? এই প্রশ্নের উত্তরগুলো আমরা পারবো কিনা দেখো। অক্সিজোম কাকে বলে? মাইটোকন্ড্রিয়ার ভেতরের স্তরে ভাঁজ হওয়া অংশ থাকে, এই ভাঁজ হওয়া অংশগুলোকে অক্সিজোম বলে। আচ্ছা, ফুল ও ফল রঙিন হয় কেন? ক্রোমোপ্লাস্ট মনে আছে? প্লাস্টিডের মধ্যে এক ধরনের প্লাস্টিড ছিল ক্রোমোপ্লাস্ট, সে কোন কারণে। রূপান্তরিত প্লাস্টিড কি? তার মানে প্লাস্টিড রূপান্তরিত হতে পারে, তাই না? মাইটোকন্ড্রিয়া ও ক্লোরোপ্লাস্টের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো, মানে দুইটার গঠনগত কাজগত পার্থক্য লিখতে হবে। মাইটোকন্ড্রিয়ার ভূমিকা আলোচনা করো, মানে মাইটোকন্ড্রিয়ার কাজ লিখতে হবে। মাইটোকন্ড্রিয়ার গঠন ব্যাখ্যা করো, মাইটোকন্ড্রিয়ার গঠন ব্যাখ্যা করতে হবে, লিখতে হবে, আমরা পড়েছি। ক্লোরোপ্লাস্টের গুরুত্ব ব্যাখ্যা করো, ক্লোরোপ্লাস্টের কাজ কি সেটা। ক্লোরোপ্লাস্টের উপর প্রাণীকুল নির্ভরশীলতা ব্যাখ্যা করো। ক্লোরোপ্লাস্টের উপর প্রাণীকুল নির্ভরশীল কেন? নির্ভরশীল কারণ ক্লোরোপ্লাস্ট মানেই তো ক্লোরোফিল, আর ক্লোরোফিল মানে সালোক সংশ্লেষণ, সালোক সংশ্লেষণ মানে উদ্ভিদ খাদ্য তৈরি করে, আর উদ্ভিদ যে খাদ্য তৈরি করে সেটাই আমরা খাওয়া দাওয়া হিসেবে খাই। ঠিক আছে, আচ্ছা। ক্লোরোপ্লাস্টের চিত্রসহ গঠন ব্যাখ্যা করো। এই তো, তাহলে এই প্রশ্নগুলোর উত্তর আমরা পারবো কিনা বলো? পারবো কিনা? এগুলোর উত্তর আমরা দিতে পারবো কিনা? এবং একটা জিনিস দেখো, যে আমি এই জায়গাতে তোমাদের একটা জিনিস ক্লিয়ার করি। দেখো, প্রত্যেকটা প্রশ্নের পাশে এরকম কিছু লিখা আছে, এরকম বোর্ড লিখা আছে, সাল লিখা আছে, তাই তো? আচ্ছা বলো তো, আমি যদি এটাকে আমি নাম্বারিং করি, এটা 1 নাম্বার প্রশ্ন, এটা 2 নাম্বার প্রশ্ন, এটা 3 নাম্বার, হ্যাঁ, 4, 5, 6, 7, 8, 9, 9টা প্রশ্ন। বলো তো এই 9টা প্রশ্নের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন কোনটা? এই 9টা প্রশ্নের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন কোনটা? কয় নাম্বার? আমি একটু আগে বলেছিলাম তোমাদের ক্লাস নেওয়ার ফাঁকে ফাঁকে যে প্রথমের দিকে ইম্পর্টেন্ট কোশ্চেন তোমরা বুঝবা কিভাবে, আমি কিন্তু তোমাদেরকে বলেছি। সো তুমি যদি এটা আইডেন্টিফাই করতে না পারো তাহলে আমি বুঝবো তুমি আমার কথাই বুঝোনি। ইম্পর্টেন্ট কোশ্চেন কিভাবে আইডেন্টিফাই করতে হয়, একটা প্রশ্ন ইম্পর্টেন্ট কিনা কিভাবে বুঝবে তুমি? কেউ বলছে 7, কেউ বলছে 5, কেউ বলছে 1, কেউ বলছে 8, কেউ বলছে 9, হাজার রকম কথা। বলো কোনটা? সবচেয়ে ইম্পর্টেন্ট, ভেরি গুড। 9 নাম্বার, 9 নাম্বারটা হলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। কেন 9 নাম্বারটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট? কারণ দেখো এটা কয়টা বোর্ডে আসে, 1, 2, 3, 4, 5টা বোর্ডে আসছে, এই জন্য ইম্পর্টেন্ট বেশি। ঠিক আছে, তারপরে ইম্পর্টেন্ট কোনটা? এই যে এই দুইটা 6 এবং 7। কেন? 1, 2, 3, 4টা বোর্ডে আসছে, এটাও 1, 2, 3, 4টা বোর্ডে আসছে। তারপরে ইম্পর্টেন্ট কোনটা? এটা
1 2 3টা বোর্ডে আসছে। বুঝছো বিষয়টা? তাই ইম্পর্টেন্ট কোশ্চেন আমরা কিভাবে আইডেন্টিফাই করি? এভাবে আইডেন্টিফাই করি। ঠিক আছে? এই জিনিসটা বুঝতে পেরেছো কিনা? আমি তো যদি ইম্পর্টেন্সের দিক থেকে সাজাতে বলি তোমাকে জিনিসটা, তাহলে জিনিসটা সাজাবে কিভাবে সাজাবে তোমরা? ইম্পর্টেন্সের দিক থেকে কিভাবে? প্রথমে 9 নাম্বার, তারপরে কি 6 7, তারপরে 1, নাকি 6 7 তারপরে 1, এই তো এইভাবে করে সাজাতে হবে তো নাকি? ওকে, তাহলে এই প্রশ্নগুলোর উত্তর পারবে কিনা বলো? সবাই পারবে? সবাই উত্তর দাও। ওকে, কি 3 নাম্বার রূপান্তরিত প্লাস্টিড। আচ্ছা, রূপান্তরিত মানে কি? এক রূপ থেকে আরেক রূপে রূপান্তর। আচ্ছা, আমরা যে লিউকোপ্লাস্টের কথা বললাম না, লিউকোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট, তাহলে লিউকোপ্লাস্ট কি বর্ণহীন কি না? এটা তো বর্ণহীন, তাই না? এটা তো বর্ণহীন। লিউকোপ্লাস্টের মধ্যে যদি সূর্যের আলো পড়ে, লিউকোপ্লাস্টের মধ্যে যদি সূর্যের আলো পড়ে, তাহলে এই লিউকোপ্লাস্টটা ক্লোরোপ্লাস্টে পরিণত হতে পারে, ক্লোরোপ্লাস্টে পরিণত হতে পারে। অথবা এই লিউকোপ্লাস্টটা ক্রোমোপ্লাস্টে পরিণত হতে পারে। এটা এইটাকেই বলছি আমরা রূপান্তরিত প্লাস্টিড। তাহলে লিউকোপ্লাস্টকে রূপান্তরিত প্লাস্টিড বলছি আমরা। ঠিক আছে? ওকে, ওকে, তাহলে একটা হোমওয়ার্ক থাকবে, দেখো মাইক্রোবিলে কি এগুলো দরকার নাই? এই যে মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিকর কেন বলা হয়? চিত্র বি এর গঠন বর্ণনা করো। তাহলে বি জিনিসটা কি? শক্তি উৎপাদনে চিত্র এ, এই যে এটা, এবং বি এর মধ্যে কোনটির ভূমিকা অধিক শক্তি উৎপাদনে? এই দুইটার মধ্যে কোনটার ভূমিকা বেশি সেটা মতামত দাও। ঠিক আছে? তো হোমওয়ার্কটা কি পারা যাবে নাকি কঠিন বেশি মনে হচ্ছে? হোমওয়ার্ক পারবে কিনা? ওকে, ঠিক আছে। তো কার কোনো প্রশ্ন? বলো, কার কোনো প্রশ্ন আছে কিনা বলো এখন, দেখি কার কি প্রশ্ন। একজন প্রশ্ন করেছে এগুলো কিভাবে মনে রাখবো? এটা প্রশ্ন না, পরীক্ষার কোনো। আচ্ছা, কার কোনো প্রশ্ন আছে কিনা? আচ্ছা, এনজাইম কি? এনজাইম হলো এক ধরনের রাসায়নিক পদার্থ। হ্যাঁ, এই কথাটুকু মনে রাখলে হবে। অক্সিজোম কাকে বলে আমি বলেছি, যে মাইটোকন্ড্রিয়ার ভেতরের স্তরে বিভিন্ন দানাদার বস্তু থেকে এটাকে বলা হয় অক্সিজোম। ম্যাট্রিক্স মানে তরল পদার্থ। ওকে,
নিঃসরণ মানে হলো নিঃসৃত বা নিঃসরণ মানে হলো বের হওয়া, নিঃসরণ মানে হলো বের হওয়া। আচ্ছা, আন্তঃকোষীয় স্থান কাকে বলে? আন্তঃকোষীয় স্থান, আন্তঃকোষীয়, হ্যাঁ, ধরো দুইটা কোষের মাঝখানের স্থানটাকে বলা হয় আন্তঃকোষীয়। ধরো এটা একটা কোষ, এটা একটা কোষ, হ্যাঁ, এই যে দুই কোষ, এই দুই কোষের মাঝখানে যে জায়গাটা, এই যে এই জায়গাটা, এই জায়গাটার নাম হলো আন্তঃকোষীয় স্থান। আন্তঃকোষীয়, আন্তঃকোষীয় স্থান। ওকে, আচ্ছা, ঠিক আছে। ওকে, তাহলে আর প্রশ্ন ভাবে দেখছি না। ঠিক আছে, আমরা তাহলে ক্লাসটা এখানেই শেষ করতে পারি। তো আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করছি। সবার সাথে আবার দেখা হবে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ সবাইকে।